আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, বন্ধুত্ব, সম্পর্ক এবং কৌশলগত মিত্র এই সকল কিছুই গেছে তেল নিতে। কারণ আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ফার্স্ট বা আমেরিকাই প্রথম নতুন নীতি এনেছে। এই নীতির অনুসারে আমেরিকার সঙ্গে যারা সম্পর্ক রেখেছে বা রাখবে তারা কি পেল আমেরিকার সঙ্গে সম্পর্ক রেখে সেটা বড় বিষয় নয়। আমেরিকা ওই সকল দেশ থেকে কি পেল সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। আমেরিকা কাউকে ছাড় দেবে না। যার সঙ্গে ব্যবসায়িক নেগোসিয়েশন ভালো থাকবে তার সঙ্গেই আমেরিকা সুযোগ সুবিধা দেবে। এটাই হলো বড় বিষয়। এখন আপনার কূটনীতিক পেশি শক্তি থাকলে আমেরিকাকে মোকাবেলা করবেন, আর আপনার মেরুদণ্ড না থাকলে আমেরিকা যা বলবে সেটা পালন করবেন। আমেরিকার পলিসিটাই হলো নতুন এটা। যাই হোক, আমেরিকান এই পলিসির বাস্তবায়নের অংশ হিসাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টেরও প্রেসিডেন্ট, বর্তমানে সব থেকে শক্তিশালী যে ব্যক্তিত্ব রয়েছেন মিস্টার ইলন মাস্ক, যাকে আপনি যুক্তরাষ্ট্রের সালমান এফ রহমান বলতে পারেন। বাংলাদেশের সকল কিছু একজন ব্যবসায়ী সালমান এফ রহমান যেরকম কন্ট্রোল করতেন, যুক্তরাষ্ট্রের এই সালমান এফ রহমান ইলন মাস্কই এখন সকল কিছু তিনি কন্ট্রোল করছেন। যুক্তরাষ্ট্রের এই ইলন মাস্ক আমাদের বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন তাকে টেলিফোন করেছেন বললে ভুল হবে। সেটা একটা ভিডিও কনফারেন্স ছিল, ভিডিও কলের মাধ্যমে কথা বলেছেন। গত বৃহস্পতিবার 13ই ফেব্রুয়ারি বাংলাদেশ সময় আনুমানিক রাত 9টার দিকে আমাদের প্রধান উপদেষ্টা এবং ইলন মাস্কের মধ্যে এই টেলিফোন আলাপ হয়। এটা নিশ্চিত করেছেন আমাদের প্রধান উপদেষ্টার যিনি উপ প্রেস সচিব রয়েছেন আব্দুল কালাম আজাদ মজুমদার। তিনি তার ফেসবুক স্ট্যাটাসে এটা নিশ্চিত করেছেন যে এই আলাপটা হয়েছে। এখন দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির মধ্যে আলাপ হলো। কি নিয়ে আলোচনা হলো এই বিষয়ে আমাদের যিনি উপ প্রেস সচিব রয়েছেন পরিষ্কারভাবে বলে দিয়েছেন, বলবো না, কোনোভাবেই বলবো না। সময় হলে সকল কিছু বলা হবে, এখন কোনো কিছু বলা হবে না। এটাই কিন্তু তিনি তার বক্তব্যে বলেছেন। বিষয়টা হলো, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান হিসাবে বা গ্রামীণ ব্যাংকের পদধারী হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইলন মাস্কের মধ্যে বৈঠক হলে সেটা আমাদের জানার প্রয়োজন নেই। সেটা একটা ব্যবসায়িক সম্পর্ক, আলাদা জিনিস। তবে তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর সমপর্যায়ে তিনি রয়েছেন। জাতীয় বৃহৎ স্বার্থের বিবেচনায় কি আলোচনা হলো, তারা কি চাচ্ছে, আমরা কি দিতে রাজি হলাম, সেই সকল কিছু বিষয়ে কেন আমাদের জানানো হবে না? তাহলে পূর্বের সময়ের মতো কি সকল কিছু চেপে গোপন চুক্তি করা হবে? যে হতে পারে অদৃশ্য কারণে বাংলাদেশের গণমাধ্যম, বাংলা সংবাদ মাধ্যমগুলো এই বিষয়ে বিস্তারিত বলেনি। আমাদের প্রেস উপসচিবও এই বিষয়ে বিস্তারিত বলেনি। তবে বৈশ্বিক যে গণমাধ্যম রয়েছে তারা কে চুপ থাকবে? কেন চুপ থাকবে? কারণ ইলন মাস্ক কি আলোচনা হয়েছে সেটা তো তাদের গণমাধ্যমকে বলেছে, তারা তো লিখেছে মূল বিষয়টা কি। বাংলাদেশের বাংলা গণমাধ্যমগুলো এই বিষয়ে না লিখলেও ঢাকা ট্রিবিউন সহ যে ইংরেজি গণমাধ্যম রয়েছে এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন লিখেছে যে আসলে কি আলোচনা হয়েছে, ইলন মাস্ক বাংলাদেশের কাছে কি চান এবং বাংলাদেশ কি ক্ষেত্রে এগ্রি করেছে। এই বিস্তারিত রিপোর্ট তারা প্রকাশ করেছে, যার স্ক্রিনশট একে একে আপনারা দেখছেন এবং এর পূর্ণাঙ্গ যে লিংক রয়েছে আমি দিয়ে দেব। আপনারা সরাসরি প্রতিবেদনগুলো পড়ে বিষয়টা যাচাই বাছাই করে নিতে পারেন যে আসলে কথাটা ঠিক আছে কিনা। স্ক্রিনে বর্তমানে আপনারা যে টেলিফোনটি দেখছেন এটা এখনকার জেনারেশনের মানুষ খুব একটা বেশি চিনবেন না, তবে আমার মতো 1990-85 সালের যারা জেনারেশন রয়েছেন তারা চিনবেন। বাংলাদেশে গ্রামীণ ফোন তখন ভিলেজ ফোন নামে এই ফোনটি কিন্তু এনেছিল এবং ওই সময় বিভিন্ন মহিলাদের ঋণের কিস্তির মাধ্যমে এই টেলিফোনগুলো দেওয়া হতো এবং তারা ব্যবসায়িক কাজে এটা ব্যবহার করতেন। আর এর মাধ্যমে কিন্তু গ্রামীণ ফোন বাংলাদেশের ভেতর তাদের ব্যবসা প্রসার করেছিল। যেহেতু সামাজিক সচ্ছলতার নাম করে মাইক্রো ক্রেডিটের অধীনে এই টেলিফোনগুলো দেওয়া হতো, তার জন্য কিন্তু এই কোম্পানিকে কোনো ট্যাক্স দিতে হতো না। গ্রামীণ ফোনও দীর্ঘ সময় ধরে ট্যাক্সের আওতামুক্ত ছিল। বাংলাদেশ একটি দরিদ্র দেশ, এই দেশে কে টেলিফোন ব্যবহার করবে? তবে এই মাইক্রো ক্রেডিটের অধীনে এই ঋণের কিস্তির মাধ্যমে সেই টেলিফোন আনার প্রোগ্রাম বহু কিন্তু ব্যবসায়িক সফলতা পেয়েছিল এবং পশ্চিমা বিশ্ব বাংলাদেশ থেকে প্রচুর লাভও করে। এখন আসা যাক মূল বিষয়ে। এই জিনিসটা অনেকটাই এখন সুনিশ্চিত। বাংলাদেশে স্টারলিংকের সেবা শুরু হতে যাচ্ছে। আনুষ্ঠানিকভাবে যে কোনো মুহূর্তে এটা কার্যক্রম শুরু করবে। যদিও নিরাপত্তাজনিত প্রচুর আপত্তি রয়েছে এবং এই বিষয়ে আমি কয়েকটি ভিডিও বানিয়েছি, তবে তারপরও স্টারলিংক বাংলাদেশে সেবা শুরু করবে, এটা অনেকটা সুনিশ্চিত। এখন স্টারলিংক একটি ব্যয়বহুল সিস্টেম।
স্টারলিংকের যে হার্ডওয়্যার সিস্টেম রয়েছে সেটার দামই হলো $600, বাংলাদেশি টাকায় যার দাম হলো ৭৩,০০০ টাকার মতো, এবং প্রতি মাসে এই সেবা ব্যবহার করার জন্য সর্বনিম্ন যে প্যাকেজ রয়েছে সেটা $35, মানে ৪,০০০ টাকার বেশি। আমাদের মাথায় টেনশন ছিল যে এত দামের জিনিস কে ক্রয় করবে, কে ব্যবহার করবে। ১৯৯০ সালের সেই বিলেস ফোনের মতো কে ক্রয় করবে, কে ব্যবহার করবে। এটার সমাধান এবং মার্কেটিং এর জন্য ইলন মাস্ক আমাদের প্রধান উপদেষ্টার যে গ্রামীণ কোম্পানি রয়েছে সেটাকে ব্যবহার করতে চাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টাও রাজি হয়ে গেছেন। দেখুন, গ্রামীণ ব্যাংকের অধীনে যে মহিলা কমিউনিটি রয়েছে যারা ঋণের কিস্তি নেন, এই ঋণের কিস্তির মাধ্যমে ইলন মাস্কের এই স্টারলিংকের যে মূল ডিভাইস রয়েছে এটা দেওয়া হবে, কিস্তির মাধ্যমে দেওয়া হবে। তারা এটা তাদের সিস্টেমটা তাদের ঘরে লাগাবেন, তারপর যে ইন্টারনেট সেবাটা আসবে সেটা তারা বিভিন্ন অন্যান্য ঘরে তারা সাপ্লাই দিবেন। $7 প্রতি মিনিট কস্টে আগে যে টেলিফোনটা ব্যবহারের সুযোগ দেওয়া হতো অনেকটা এরকম, এটা সবাই ব্যবহার করতে পারবেন এখান থেকে ইন্টারনেট নিয়ে। এখন ইন্টারনেট ডিস্ট্রিবিউশন বাংলাদেশে বহু কোম্পানি রয়েছে, তারপরও কেন গ্রামীণ ব্যাংকে এই প্রস্তাব দেওয়া হলো? এর কারণ হলো 2029 সাল পর্যন্ত সকল ধরনের কর অব্যাহতি রয়েছে গ্রামীণ ব্যাংকের। এই প্রোগ্রামটা, এই স্টারলিংকের যে পুরো সেবাটা যদি গ্রামীণ ব্যাংকের অধীনে এইভাবে আসে তাহলে কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। এক্ষেত্রে প্রথম ধাক্কায় কিন্তু ট্যাক্সের যে বিষয়টা সেটা মাফ, এবং এই মাইক্রো ক্রেডিটের মাধ্যমে ঘরে ঘরে এই স্টারলিংকে ছড়িয়ে দেওয়া যাবে। দুইটা প্রশ্ন এই জায়গায় গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, প্রধান উপদেষ্টার জায়গায় থেকে নিজ কোম্পানির জন্য এই ধরনের নেগোসিয়েশন করা যায় কিনা বা আলাপ আলোচনা করা যায় কিনা, এটা কি ক্ষমতার অপব্যবহার হয় কিনা। আর দ্বিতীয় যে প্রশ্ন সেটা হলো, ইলন মাস্কের এই কোম্পানি গ্রামীণ ব্যাংকের অধীনে এইভাবে আসলে তাদের কেন ট্যাক্স দিতে হবে না? অবশ্যই ইলন মাস্ক তার টেসলা কোম্পানির ফ্যাক্টরি যদি বাংলাদেশে আনতেন, এখান থেকে পণ্য উৎপাদন করতেন, সেটা একটা বড় জিনিস ছিল। কর্মসংস্থান হতো, টেকনোলজি ট্রান্সফার হতো এবং বিনিয়োগ কিন্তু হতো। তবে স্টারলিংক যেভাবে আসছে এই এনজিওর মাধ্যমে, সেটা বাংলাদেশের পুরো বাজারটাকে তাদের অধীনে নেবে। এখানে নিরাপত্তাজনিত আরেকটা প্রবলেম আছে। দেখুন, এই যে ইলন মাস্কের স্টারলিংকের সেবা ব্যবহার করে ডাইরেক্ট ডিভাইসের অধীনে যেই তথ্যগুলো আদান প্রদান হবে, সেটা কিন্তু আমাদের রাষ্ট্রের যে গেটওয়ে রয়েছে ইন্টারনেটের সেখান দিয়ে যাবে না। অ্যান্ড্রয়েড সিস্টেম আসার পূর্বে ব্ল্যাকবেরি ফোনের কথা নিশ্চয়ই আপনাদের স্মরণে আছে। মধ্যপ্রাচ্যে এটা তুমুল জনপ্রিয় ছিল। এই ব্ল্যাকবেরি ফোনের একটা বৈশিষ্ট্য ছিল, এর একটা মেসেজিং অ্যাপ ছিল, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের ব্ল্যাকবেরি ফোনের ভেতর SMS পাঠাতে কোনো মোবাইল নেটওয়ার্ক লাগতো না। মানে মোবাইল নেটওয়ার্ক ছাড়া আপনি SMS প্রেরণ করতে পারবেন। এই স্যাটেলাইট সিস্টেম মেসেজিং অ্যাপ সিস্টেম এতটাই মাথা ব্যথার কারণ হয়েছিল মধ্যপ্রাচ্যে, কারণ বিভিন্ন সরকার ক্ষমতা উৎখাতের জন্য সন্ত্রাসী কর্মকাণ্ডে এটা ব্যবহার শুরু হলো, যার জন্য সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো সেটা বন্ধ করে দেয়, ব্ল্যাকবেরি বিক্রি নিষিদ্ধ করে দেয়। পরবর্তী সময় ব্ল্যাকবেরি বাধ্য হয়েই এই সকল আরব দেশের ভেতর একটি ডাটা সেন্টার তৈরি করে দেয়, যে ডাটা সেন্টারের মধ্য দিয়েই এই মেসেজগুলো যেত, যাতে নজরদারি রাখা যায়। এখন প্রশ্ন হলো যে এই স্টারলিংকের যে সেবাটা হবে, এর মেসেজিং সিস্টেমে আমাদের কোনো কন্ট্রোল থাকবে না, ভিডিও কলে কন্ট্রোল থাকবে না, বা এই সিস্টেম ব্যবহার করে রিমোট কন্ট্রোল, কেউ বোমা ব্যবহার করলে সেটাও আমরা জানবো না, এবং বিদ্রোহী গোষ্ঠীদের জন্য কমিউনিকেশনের একটা সেফ জোন হয়ে যাবে, যেহেতু এটা কন্ট্রোলের জন্য কোনো ধরনের ডাটা সেন্টার বাংলাদেশে তৈরি হবে না। প্রশ্নটা হচ্ছে, এত বড় নিরাপত্তা ঝুঁকি থাকার পরও আমরা কেন রাজি হব? ঋণের কিস্তি সিস্টেম, কর ছাড়ের অব্যাহতি এবং নিরাপত্তাজনিত এত সমস্যা, এই সকল কিছুর পর ইলন মাস্ক এবং আমাদের প্রধান উপদেষ্টার টেলিফোন আলাপ এবং এই বিষয়ে আন্তরিকতা যে এটা বাস্তবায়ন হবে, এই সার্বিক বিষয়কে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।